আসসালামু আলাইকুম, আমি উপমা বলছি ফরেন পাথ পেজ থেকে। আজকে আমি লাইভে এসেছি। যারা কানাডার হায়ার স্টাডিতে ইন্টারেস্টেড তাদের কিছু কোশ্চেন থাকে, সো আজকে আমরা সেসব নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি লুবাবা নাফসিন। আমরা একটু আগেও লাইভ হয়েছিলাম, বাট কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইভটা স্টপ করে আবার শুরু করতে হচ্ছে। তো যারা যারা লাস্ট লাইভে আমাদের সাথে ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি লাইভটা জয়েন করে ফেলবেন, যেহেতু আজকে স্টুডেন্টদের যে কোয়েশ্চেনগুলো মোস্ট কমন কোয়েশ্চেন থাকে, যেগুলো নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন থাকে তাদের মাঝে, সেইগুলো নিয়ে কিছু আলোচনা করব। তো যারা যারা অনলাইন আছেন কাইন্ডলি লাইভটা জয়েন করে ফেলবেন। আচ্ছা, আর একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কিছু প্রবলেমের কারণে আমাদের আসতেও লেট হয়ে গিয়েছে, তো এখন একটু পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু আমাদেরকে জানিয়ে দিন, তাহলে আমরা লাইভটা ইজিলি শুরু করতে পারবো। যারা যারা লাইভটা জয়েন করেছেন কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন। বিভিন্ন গ্রুপে বা আপনাদের পরিচিত যে সকল স্টুডেন্টরা আছেন যারা হায়ার স্টাডিতে যেতে ইন্টারেস্টেড, তাদেরকে একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন, যাতে আমাদের মাধ্যমে তারাও বিভিন্ন ইনফরমেশন পেয়ে যায়। যেহেতু আজকের লাইভে আমরা আলোচনা করব স্টুডেন্টদের মোস্ট কমন কোয়েশ্চেন নিয়ে, তো আশা করছি সবাই উপকৃত হবেন। আচ্ছা, আমাদের আর কিছু মেম্বার ইনক্রিজ হলে আমরা লাইভটা স্টার্ট করব, আলোচনা ডিটেলসে শুরু করব। আচ্ছা, আর আমাদের সাথে আজকে আছেন উপমা, যিনি আমাদের স্টুডেন্টদের যে ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন থেকে থাকে এগুলো আমাদেরকে আজকে জানাবে, যে স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে কী ইনফরমেশনগুলো জানতে চায়। তো উপমা, শুরু করা যাক। আর যারা যারা জয়েন করেছেন, আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারাও আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের অ্যান্সার্স দিয়ে দেওয়ার। সো আমার ফার্স্টে যে কোশ্চেনটা সেটা হচ্ছে, কানাডাতে এডুকেশন ভ্যালুটা আসলে কেমন? আচ্ছা, কানাডা হচ্ছে ধরেন ডেভেলপড কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু শীর্ষে রয়েছে এবং সেখানকার ডিগ্রি মান কিন্তু অনেক বেশি। সেখানে এডুকেশন সিস্টেম, এনভায়রনমেন্ট, যে ধরনের র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখান থেকে আপনি পড়াশোনা কমপ্লিট করে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ফার্দার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর তার পাশাপাশি স্টুডেন্টরা কিন্তু চাইলে যদি বাংলাদেশেও ব্যাক আসে, তার কাছে একটা কানাডিয়ান ডিগ্রি আছে যেটার মান বিশ্বের যে কোনো দেশে একসেপ্টেড, যে ডিগ্রিটা, তো সেটাতে কিন্তু পড়াশোনা করে আপনার ফিউচার যে ব্রাইট কতটা হবে এটা নিয়ে কারো সন্দেহ থাকার কোনো কথা নেই। এবং সেখানে পড়াশোনার পাশাপাশি কিন্তু শুধু আপনি পড়াশোনাই করছেন না, আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্সের সেক্টরগুলোও ডেভেলপ হচ্ছে, যেহেতু বিদেশে প্র্যাকটিক্যাল নলেজের উপর ওরা বেশি জোর দেয়। তো সে কারণে শুধু বুকিশ নলেজ না, তার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমেও কিন্তু আপনার অনেক কিছু ডেভেলপ হচ্ছে। আর একটা বাইরের কান্ট্রিতে স্টুডেন্টরা থাকছে, তো সেখানকার বিভিন্ন কালচারের মানুষের সাথে কিন্তু তারা মেলামেশা করছে, তো সব কিছু মিলে কিন্তু তাদের একটা ভালো ব্যাকগ্রাউন্ড সেট আপ হয়ে যাচ্ছে। আর আমার সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কানাডাতে আমরা কি কি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, কানাডাতে আমরা নর্মালি ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি এগুলোর জন্য তো অ্যাপ্লাই করতেই পারবো। তার পাশাপাশি কোনো স্টুডেন্ট যদি চায় সে ও লেভেল, এ লেভেল করার পরেও সেখান থেকে করতে পারে, বা 9th স্ট্যান্ডার্ড থেকেও কিন্তু সেখানে পড়াশোনা করার সুযোগ থাকবে, যদি আপনার সব রিকোয়ারমেন্ট সব কিছু ম্যাচ করে সেক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। আর সেই ইউনিভার্সিটিগুলোতে কি কি সাবজেক্ট থাকতে পারে? সাবজেক্ট বেসিক্যালি সায়েন্স, আর্টস, কমার্স রিলেটেড আমরা যে কোনো সাবজেক্টের কিন্তু ভ্যারাইটি পেতে পারি। তার পাশাপাশি অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের কারো কারো থাকে ক্রিয়েটিভ লাইনগুলোতে পড়াশোনার শখ থাকে, যেমন ইন্টেরিয়ার ডিজাইনিং, বা কেউ ড্রামা নিয়ে পড়তে চায়, মিউজিক নিয়ে পড়তে চায়, কেউ কেউ থিয়েটার নিয়ে আর কি পড়াশোনা করতে চায়, কেউ আবার গ্রাফিক ডিজাইনিং এই ধরনের কোর্সেও কিন্তু ইন্টারেস্টেড থাকে। তো কানাডাতে কিন্তু এই সব রকমের সাবজেক্ট পড়ারই স্টুডেন্টরা সুযোগ পাচ্ছে। আচ্ছা,
আর কানাডাতে স্টাডির ক্ষেত্রে মোট সেশন কয়টা আছে? আচ্ছা, সেশন বলতে গেলে ওখানে সামার সেশন, ফল এবং উইন্টার সেশনে স্টুডেন্টরা অ্যাপ্লাই তিনটা করতে সেশন পারে। অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, আর আইএলটিএস এর যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে যদি বলতেন। আচ্ছা, আইএলটিএস এর ব্যাপারে যেটা বেশিরভাগ স্টুডেন্টদেরই একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে আইএলটিএস নিয়ে, কারণ কোথাও কোথাও বলা থাকে যে কানাডাতে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায়, কোথাও বলা থাকে যে না আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। তো স্টুডেন্টরা দেখা যায় এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউজ থাকে যে তারা আসলে আইএলটিএস করে করবে নাকি না করে করবে। আচ্ছা। অনেকে দেখা যায় এটা ভাবে যে যদি আইএলটিএস না করে অ্যাপ্লাই করার সুযোগ থাকে তো সেক্ষেত্রে কেন আমরা আইএলটিএস করব। তো আমি একটু ক্লিয়ার করতে চাই যে আইএলটিএসটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যান, আপনার আইএলটিএস যদি থাকে আপনার একটা এডিশনাল পয়েন্ট হিসাবে কিন্তু আপনার প্রোফাইলটাকে আরও বেশি স্ট্রং করবে। কারণ আইএলটিএসটা হচ্ছে যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কতটুকু দক্ষ, আপনার সেই দক্ষতাটা প্রমাণ করছে। যেহেতু কানাডা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, তো সেই কান্ট্রিতে যখন আপনি পড়াশোনা করতে যাবেন তাদের ভাষার উপর আপনার কতটুকু দক্ষতা আছে, এরা তাটা এই জিনিসটা যদি তারা দেখে যে না খুব ভালো দক্ষতা আছে বা এটা জাস্টিফিকেশন থাকলেই কিন্তু আপনার প্রোফাইলটাকে আরও বেশি ভালোভাবে ওরা মানে ভালোভাবে মূল্যায়ন করবে জিনিসটাকে। তো যার কারণে আমি সাজেস্ট করবো আইএলটিএস এর প্রয়োজন হোক বা না হোক স্টুডেন্টদের আইএলটিএসটার প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করাটা উচিত। আচ্ছা, তো আইএলটিএস লাগবে অবশ্যই, যেটা বললেন আপনি। আইএলটিএস এ কীরকম স্কোর থাকতে হবে কানাডার ক্ষেত্রে? আইএলটিএস এ এটা আসলে কোর্স ওয়াইজও ডিপেন্ড করছে, তারপরেও মিনিমাম আপনার 6 থেকে 6.5 এর মতো যদি থাকে তাহলে আপনি যে কোনো সাবজেক্টের জন্য যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আইএলটিএস এর স্কোর আপনার যত ভালো থাকবে আপনি ইউনিভার্সিটির চয়েস, সাবজেক্টের চয়েস তত বেশি আর কি অপশন পাবেন। আচ্ছা, যদি 6 পয়েন্টের নিচে থাকে বা আইএলটিএস করার সুযোগ না থাকে সেক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, আইএলটিএস করার সুযোগ যদি স্টুডেন্টরা না পায় সেক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে ইএসএল এর মাধ্যমে সে চাইলে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি আইএলটিএস এর স্কোরটা কম থাকে সেক্ষেত্রেও ইএসএল এর একটা বা দুইটা লেভেল নিয়ে সে কিন্তু এনরোল করতে পারবে, যদি যে ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করছে সেখানে যদি তার এই কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে দেন সে সেটা নিয়েও প্রসেস করতে পারছে। আচ্ছা, সো ইএসএল এর ব্যাপারটা আর একটু ডিটেলসে বললে ভালো হয়। আচ্ছা, ইএসএলটা হচ্ছে যে আমরা যে আইএলটিএসটা বাংলাদেশ থেকে করে ওখানে যাচ্ছি, তো এটাতে যেমন আমাদের ইংলিশে আমরা কতটুকু দক্ষ এটা প্রকাশ পাচ্ছে। তো যেহেতু আইএলটিএস থাকছে না, সুতরাং আপনি আদৌ ওখানে যাওয়ার পরে ইংলিশে পড়াশোনা করতে পারবেন কিনা বা তাদের লেকচারগুলো বুঝবেন কিনা, ওখানে কমিউনিকেট করতে পারবেন কিনা, এইটা একটা যাচাই করার ব্যাপার থাকে। তো এইটার জন্যই ইএসএল কোর্সটা আর কি ওরা নিয়ে থাকে যে ইএসএল কমপ্লিট করে দেন আর কি আসবে। এটা হচ্ছে ইংলিশের উপরেই একটা কোর্স আপনি করবেন, এটার মাধ্যমে আপনার ইংলিশে যে ল্যাকিংসগুলো আছে যেটার কারণে আপনি আইএলটিএস স্কোরটা কম এসেছে বা আইএলটিএসটা করতে ভয় পাচ্ছেন, করেন নাই, তো এই ল্যাকিংসগুলো ফিল আপ করার জন্য ইএসএল কোর্সটা আর কি বেসিক্যালি করা হয়। আচ্ছা, ওইখানে ইএসএল এর পরে কি মেইন কোর্স শুরু হয় নাকি দুটো একসাথেই শুরু হয়? না, ইএসএলটা যদি আপনি করেন সেক্ষেত্রে অবশ্যই ইএসএলটা কমপ্লিট করার পরেই আপনি আপনার মেইন কোর্সে আর কি জয়েন করতে পারবেন। বিকজ আপনার ফার্স্টে এটা তো একটা রিকোয়ারমেন্ট থাকে, আইএলটিএসটা একটা বেসিক রিকোয়ারমেন্ট, ওখানে অ্যাপ্লাইয়ের জন্য এই রিকোয়ারমেন্টটা আপনার ফুলফিল করতে হবে। তো যেহেতু এই রিকোয়ারমেন্টসটা আপনি ফুলফিল করতে পারেন নাই, তো ইএসএল আপনার সেই রিকোয়ারমেন্টসের যে গ্যাপ আছে গ্যাপটাকে ফিল আপ করে দিবে। তো যার কারণে আপনার ইএসএলটা কমপ্লিট করার পরে যখন ওরা দেখবে যে না সব রিকোয়ারমেন্টস ফিল আপ হয়ে গেছে দেন আপনি মেইন কোর্সে এনরোল করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আর কানাডাতে আপনার টিউশন যে কস্টটা সেটা কীরকম পড়বে? টিউশনের কস্টটা আসলে এটা ডিপেন্ড করছে, স্টুডেন্টদের ম্যাক্সিমাম এইটা নিয়ে একটু কনফিউশন থাকে যে একটা জায়গায় পড়তে যাবো তো কেমন কস্ট থাকতে হবে। তো কস্ট আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, আপনি কোন সাবজেক্টে পড়ছেন সেটার উপরে ভ্যারি করছে, আপনার কোর্সের ডিউরেশনটা কত দিনের সেটার উপরে ভ্যারি করছে। তারপরও একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া যদি দিই তো সেটা আপনি বছরে
8 to 12 লাখসের মতো যদি বাজেট রাখেন তার মধ্যেই আর কি হয়ে যায়। তারপরেও এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ ইউনিভার্সিটির উপর, কারণ কোনো ইউনিভার্সিটিতে দেখা যাবে বিজনেস স্টাডিজের যে সাবজেক্টগুলো সেগুলোতে একরকম রেঞ্জ আছে, আবার আপনার সায়েন্স রিলেটেড সাবজেক্টে একরকম আছে। তো এটা ভ্যারি করছে। আপনি যখন অ্যাপ্লাই করবেন, যে ইউনিভার্সিটিতে করবেন সেইটা ওয়াইজ আপনার ডকুমেন্টস দেখে সব কিছু প্রিপারেশন দেখে আমরা আপনাকে পারফেক্টভাবে সাজেস্ট করতে পারবো যে কত টিউশন ফিসটা আসতে পারে। আর তাছাড়াও 10 to 12 লাখসের মতো যদি বাজেট রাখেন সেক্ষেত্রে আর কি এনরোল করাটা নর্মাল 10 to 12 লাখসের মতো একটা বাজেট রাখতে পারেন এটা। আর অ্যাপ্লিকেশন ফি? অ্যাপ্লিকেশন ফিটাও ডিপেন্ড করছে ইউনিভার্সিটির উপর। এক একটা ইউনিভার্সিটির এক এক রকমের অ্যাপ্লিকেশন ফিস ডিমান্ড করে। তারপরে ওভারঅল 100 থেকে 200 CAD-এর মধ্যেই আর কি আপনার অ্যাপ্লিকেশন ফিসটা থাকে এক একটা ইউনিভার্সিটি, বাট এই রেঞ্জের মধ্যেই আর কি থাকে। সো কানাডাতে হায়ার স্টাডির জন্য আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট কীরকম? রিকোয়ারমেন্টস বলতে গেলে আপনার একাডেমিক যে রেজাল্টগুলো আছে অ্যাটলিস্ট 70%-এর মতো মার্কস থাকতে হবে। আপনি কোনো সাবজেক্টে যদি আপনার 70%-এর নিচে থাকে তো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে আপনি যেই সাবজেক্টে আর কি অ্যাপ্লাই করছেন তো সেইটার রিলেটেড ফিল্ডগুলোতে যেন আপনার মার্কস ভালো থাকে। আর ওভারঅল মিলে 70%-এর মতো মার্কস যদি থাকে তাহলে সেটা পসিবল। আর স্টাডি গ্যাপের ব্যাপারটা, যদি কারো স্টাডি গ্যাপ থাকে, অনেকেরই অনেক প্রবলেমের জন্য স্টাডি গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে সে কি করবে? সে যেতে পারবে? আচ্ছা, গ্যাপ মানুষের এটা থাকতেই পারে। অনেক সময় বিভিন্ন কারণে আমাদের আসলে গ্যাপ পড়ে যায়। তো স্টাডি গ্যাপের যে বিষয়টা আছে সেটা আপনি যদি ব্যাচেলার কমপ্লিট করেন এবং মাস্টার্সের জন্য কানাডায় অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে থাকে, যেহেতু ব্যাচেলারের পরে অনেকেই জব করে বা অনেক কিছু করে যার কারণে একটা গ্যাপ পড়তে পারে, তো সেটা কানাডাতে অ্যাকসেপ্ট করে নেয় যদি আপনার মাস্টার্সের ক্ষেত্রে আর কি আপনি যান তখন। বাট যদি কোনো স্টুডেন্ট এসএসসি, এইচএসসি বা ও লেভেল, এ লেভেল কমপ্লিট করার পরে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চায় তো সেক্ষেত্রে আর কি আপনার কিছু ব্যাপার থাকে, যেমন বেসিক্যালি আপনার এজ যেটা অবশ্যই আপনার 18+ হতে হবে, বা 18-এর খুব বেশি যদি আপনার হয়ে যায়, লাইক আপনার 22 এজ হয়ে গেছে তো সেক্ষেত্রে প্রবলেম করতে পারে। সর্বোচ্চ আপনার এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে যে তারা কতটুকু গ্যাপ অ্যাকসেপ্ট করবে, কিন্তু তারপরও আপনার যদি গ্যাপ থেকে থাকে এবং আপনি যদি গ্যাপের একটা সাপোর্টিং ডকুমেন্টস দেখাতে পারেন যে আপনি কেন এই গ্যাপটা হয়েছে, অনেক সময় মেডিকেল প্রবলেম থাকতে পারে আপনার, বা আপনি কোথাও ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পরে সেখানে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে চাচ্ছেন না, নতুন করে শুরু করতে চাচ্ছেন, তো বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে। এই প্রবলেমগুলো যদি আপনি সাপোর্টিং ডকুমেন্টস দেখাতে পারেন ব্যাচেলারের ক্ষেত্রে তো তখন সেটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট অনেক সময় করে। আচ্ছা, তো বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় স্কলারশিপ দিয়ে থাকে বিভিন্ন ইউনিভার্সিটি, কানাডাতে এই ব্যাপারটা কীরকম? কানাডাতেও আর কি স্কলারশিপের সুযোগ থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই আপনি করতে পারবেন, কিন্তু স্কলারশিপে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যেই ইউনিভার্সিটিতে করছেন সেই ইউনিভার্সিটি স্কলারশিপে যে রিকোয়ারমেন্টসগুলো রেখেছে যে আপনার কতটুকু মার্কস থাকতে হবে, কতটুকু IELTS থাকতে হবে, বা আপনার কোনো এক্সট্রা কারিকুলাম যদি ওরা চেয়ে থাকে, তো এই রিকোয়ারমেন্টসগুলো যদি ফুলফিল করতে পারেন দেন আপনি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। 30 থেকে 40%-এর মতো স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। তারপরে অনেক সময় এটা ডিপেন্ড করছে, কারো বেশিও হয়ে যেতে পারে স্কলারশিপ। সম্পূর্ণটুকু আপনার প্রোফাইল, আপনার রেজাল্ট, আপনার অ্যাক্টিভিটিস এগুলোর উপর ডিপেন্ড করছে। স্টাডি গ্যাপের ক্ষেত্রে কি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, যদি আপনার এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট থেকে থাকে বা আপনি যে গ্যাপটা পড়েছে, গ্যাপে এমন কিছু ট্রেনিং নিয়েছেন যেটা কিনা আপনার পরবর্তীতে আপনার যে ব্যাচেলার করবেন সেখানে অনেক বেশি ভ্যালিউ অ্যাড করবে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারি স্কলারশিপ অ্যাপ্লাইয়ের জন্য। আর ওখানে স্টাডির পাশাপাশি যদি আমরা জবের কথা ভাবি, অনেকেই পার্ট টাইম জবের কথা ভাবে, এই ব্যাপারটা কীরকম হতে পারে? এটা কি সম্ভব? আচ্ছা, অবশ্যই কানাডাতে স্টুডেন্টরা যারা যাবে সেখানে তারা পার্ট টাইম জব করার সুযোগ পাবে, বিভিন্ন রকমের অড জবসের তারা সুযোগ পেয়ে থাকবে, কিন্তু সপ্তাহে 20 ঘন্টার মতো তারা সময় দিবে স্টুডেন্টদেরকে জব করার। আর হলিডেজ যখন থাকবে স্টুডেন্টদের তখন আপনি ফুল টাইম আর কি জব করতে পারবেন। আচ্ছা, আর যারা 18+ নয় আর কি, 18-এর নিচে, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? যাদের বয়স আসলে 18-র কম আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে আপনারা কলেজিয়েট প্রোগ্রামের মাধ্যমে আর কি অ্যাপ্লাই করতে পারবেন।
কলেজিয়েট প্রোগ্রামটা হচ্ছে যে আপনার যে ল্যাকিংসগুলো আছে সেগুলোকে ফুলফিল করে দেবে। আপনার বয়স যদি 18-র নিচে হয়, আপনি ধরেন এসএসসি কমপ্লিট করেছেন, এইচএসসি কোনো কারণে করতে পারেন নাই, বা এইচএসসি কমপ্লিট করার পরই যেতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার বয়স তো 18 হয় না, তখনও তারা অ্যাপ্লাই করতে পারবে কলেজিয়েট প্রোগ্রামের মাধ্যমে। 1 বছরের একটা ফাউন্ডেশনের মাধ্যমে সে ওখানে পড়াশোনা স্টার্ট করতে পারবে, এবং সেই ফাউন্ডেশনটা কমপ্লিট করার পরে ওখান থেকে ব্যাচেলর মাস্টার্স যেটা সে চায় করতে পারবে, চাইলে অন্য কান্ট্রিতেও মুভ করতে পারবে। কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করতে চান 18 বছরের নিচেও যদি হয়, যেই কলেজে আপনি অ্যাপ্লাই করবেন সেখানকার রিকোয়ারমেন্টস অবশ্যই ফুলফিল থাকতে হবে, এবং সেটার জন্য কিন্তু আপনার অবশ্যই আইএলটিএসটা করতে হবে। আচ্ছা, আর কানাডাতে পিআর এর ব্যাপারটা কীরকম? পিআর ফ্যাসিলিটি আসলে কানাডাতে বেশ ভালো, খুবই দ্রুত সময়ের মধ্যে সেখানে পিআরের যে সব কার্যক্রম থাকে সেগুলো ফুলফিল হয়ে যায়। আর স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করবে পিআরের জন্য, যদি তারা সেখানে স্টাডি কমপ্লিট করার পরও অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের মতো সেখানে স্টে করতে পারে, সেক্ষেত্রে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং কানাডায় পিআরের যে প্রসেসটা থাকে এটা খুবই দ্রুত আর কি, আপনার দ্রুত আর কি কমপ্লিট হয়ে যায়। তো এটাও একটা প্লাস পয়েন্ট যে আপনি কানাডাতে যাওয়ার পর আপনার ফিউচারটা সেখানে সেটেল করতে পারলেন, ওখানে স্টে করতে পারবেন পড়াশোনার পরে, অন্য কোথাও পড়াশোনা কমপ্লিট করে যে দেশে ব্যাক করতে হবে বা অন্য কোথাও মাইগ্রেট করতে হবে, এইটারও কিন্তু রিস্ক থাকছে না। ওখানে যাওয়ার পরে সেখানেই সেটেল হওয়ার কিন্তু প্রপার একটা সুযোগ পাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট। আচ্ছা, আর যারা ধরেন চাচ্ছে যে স্টাডি কমপ্লিট হওয়ার পরে বা স্টাডি অবস্থায় পিআর ভিসা পাওয়ার পরে স্পাউস নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম? তারা কি নিয়ে যেতে পারবে? আচ্ছা, যদি কেউ চায় যে তার স্পাউস বা বাচ্চা থাকে, বেবিদেরকে সাথে নিতে চায়, সেটা সম্ভব। তবে অবশ্যই আপনি ওখানে যাওয়ার পরে কিছু ফর্মালিটিস থাকে, সেখানে আপনি যে ডিপেন্ডেন্টকে আপনি সেখানে সাথে নিয়ে যাবেন, এগুলো কিছু ফর্মালিটিস থাকে, এগুলো ফিল আপ করতে পারলে দেন অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাটলিস্ট 6 মান্থসের মতো সময় পার হওয়ার পরে সব ফর্মালিটিস সঠিকভাবে পূরণ করলে দেন স্পাউস এবং কিডসদের জন্য অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, আচ্ছা, যারা লাইভটা দেখছেন, যেহেতু বেশ কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম, তো আপনাদের কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সবারই কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়া। কানাডাতে যেই ধরনের কোয়েশ্চেনগুলো আর কি আমাদের লিস্টে ছিল, তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখা যায় এই ধরনের কোয়েশ্চেনগুলোই করে থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার সময় অনেক এমন কোয়েশ্চেন চলে আসে যেটার সঠিক ইনফরমেশন সেই মুহূর্তে আমাদের কাছেও থাকে না, তাদের অনেক রকমের কোয়েরিজ থাকতেই পারে। তো এই ধরনের কোয়েশ্চেন যদি আপনারা আমাদেরকেও করেন, আমরা যদি সেটার পারফেক্ট অ্যান্সার আপনাকে চেষ্টা করব দিয়ে দেওয়ার। অনেক সময় দেখা যায় আমরা স্টুডেন্টদেরকে বলে থাকি যে এই জিনিসটার জন্য আমাকে কিছু সময় দিতে হবে, আমাদের অনেক কিছু দেখে বুঝে দেন আপনাকে কি ইনফরমেশন দিতে হয়। তো এই ধরনের কোয়েশ্চেনও যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করব সবারই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। আর যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেবেন, এবং আপনাদের কোনো কোয়েরিজ থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে করতে পারেন। সো কানাডার ভিসা প্রসেসিংয়ের ব্যাপারটা এটা কীরকম হয়? আচ্ছা, ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আসলে বেসিক্যালি আমরা যেটা কাজ করি, আমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আর কি কাজ করি। তো অনেক সময় দেখা যায় যে অ্যাডমিশন রিলেটেড যা যা কাজ করেছি, যা ডকুমেন্টস আছে সব কিছু যদি আপনি প্রপারলি দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা খুব একটা রিজেক্ট হয় না। আর যদি আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো স্কলারশিপ নিয়ে অ্যাপ্লাই করছেন, তো ভিসার রিজেকশন খুবই কম হয় যদি স্টুডেন্টের সব ডকুমেন্টস জেনুইন থাকে, সেক্ষেত্রে আর কি প্রবলেম হওয়ার কথা না। আর অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস আর কি দরকার? আচ্ছা, ডকুমেন্টসের ব্যাপার যেটা থাকে, কানাডাতে খুব বেশি একটু ডকুমেন্টসের প্রয়োজন হয় না, কিন্তু সবার আগে আপনার পাসপোর্ট প্রত্যেকটা স্টুডেন্টের অবশ্যই থাকতে হবে। পাসপোর্টে যে আপনার নাম, আপনার বয়স, আপনার ডেট অফ বার্থ,
প্যারেন্টসের যে ইনফরমেশনগুলো আছে, আপনার অ্যাড্রেস, এভরিথিং, আপনার যে সার্টিফিকেটগুলো দিয়েছেন, মার্কশিট সার্টিফিকেট এবং আদার ডকুমেন্টস, এগুলোর সাথে কিন্তু অবশ্যই ম্যাচ করতে হবে। যদি এই জিনিসগুলোতে কোনো প্রবলেম হয় তখন কিন্তু আপনার ভিসাটাকে রিজেক্ট হয়ে যেতে পারে, বা ইউনিভার্সিটিতেও অনেক সময় অ্যাডমিশন নাও হতে পারে। কারণ যখনই আপনি এই জিনিসগুলোতে ম্যাচ করবে না, সেক্ষেত্রে কী হয়, স্টুডেন্টটাকে জেনুইনভাবে কাউন্ট করা হয় না যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, বা সেটা কি ডকুমেন্টসের প্রবলেমের কারণে তখন রিজেক্ট হয়ে যেতে পারে। তো যার কারণে অ্যাপ্লাই যখন করতে হবে অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে আপনার পাসপোর্ট এবং সার্টিফিকেটের সব কিছু সেম হতে হবে। আর তার পাশাপাশি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, এগুলো আপনার IELTS এর রেজাল্ট, যদি IELTS না থাকে আপনার তাহলে ESL এর যে ফর্মটা সেটা, আপনার ছবি, এগুলো দিয়ে আর কি অ্যাপ্লাই করে দেওয়া যায়। খুব বেশি একটা ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। আর ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা, ব্যাংক স্টেটমেন্ট এটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যখন কোনো ইউনিভার্সিটিতে পড়তে যাবে, তো সেখানে ইউনিভার্সিটির যে টিউশন ফিস এবং তার যে সেখানে অ্যাকোমোডেশন কস্ট, চলাফেরার কস্ট, সব কিছু মিলে একটা বছরের কস্ট সে বেয়ার করার মতো কিনা, এটা ওখানে শো করার প্রয়োজন হয়। যার কারণে আমরা সাজেস্ট করি যে অ্যাটলিস্ট 30 থেকে 35 লাখসের মতো শো করলে বেটার। বাট তারপরেও ডিপেন্ড করবে কোনো ইউনিভার্সিটির আপনি যে কস্ট লিস্টটা দেখছেন, যে সেখানে পড়তে আপনার কতটুকু অ্যাবিলিটি থাকতে হবে, সেইটার উপর বেস করে ব্যাংক স্টেটমেন্টটা শো করাটা সবচেয়ে বেটার হয়। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা তো গেল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা নিজের হলে হবে না অন্য কারো হলেও হবে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে যদি বলতেন। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাপার আছে সেটা বেসিক্যালি যখন কোনো স্টুডেন্ট মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে তখন যদি সে নিজের অ্যাকাউন্টে সেটা শো করে তাহলে ভালো। আর যদি না করতে পারে সেক্ষেত্রে ফার্স্ট ব্লাড, মানে আপনার বাবা, মা অথবা ভাই এর অ্যাকাউন্টে শো করতে পারবেন, ঠিক আছে। আর যখন ব্যাচেলারের ক্ষেত্রে বা কলেজিয়েট প্রোগ্রামের ক্ষেত্রে যারা আন্ডার 18 এই ধরনের স্টুডেন্টরা যখন থাকবে তখন অবশ্যই ফার্স্ট ব্লাড লাইক বাবা মার অ্যাকাউন্টে শো করাটাই বেটার। তবে যে অ্যাকাউন্টে শো করবেন অবশ্যই সেই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন ভালো থাকতে হবে, এবং তার পাশাপাশি সেখানের অ্যাকাউন্টের বয়স অবশ্যই 6 মাস পুরনো হতে হবে, এবং যত ভালো ট্রানজ্যাকশন দেখাবেন আপনি আপনার জন্য ততটাই বেটার। আচ্ছা, যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে। আপনাদের মাধ্যমে অনেক স্টুডেন্টদের অনেক কোয়েরিজগুলো ফুলফিল হতে পারে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব আমাদের কিছু কমেন্টসের জন্য। আর ক্যানাডাতে যদি স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেহেতু এখন অলরেডি আর কি অ্যাডমিশনস ওপেন আছে, তো যাদের অলরেডি IELTS হয়ে গিয়েছে বা IELTS এর প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে একটা প্রপার গাইডলাইন নিয়ে যেতে পারেন। কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য বেটার হবে, বা আপনাদের যদি কোনো চয়েস থাকে সেখানে আদৌ আপনার ফাইলটা প্রসেস করা যাচ্ছে কি না, এগুলো নিয়ে সব কিছু নিয়ে একটা টপ টু বটম একটা প্রপার ডিসিশন নেওয়ার মতো একটা গাইডলাইন আপনি কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো যারা যারা ক্যানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেহেতু আজকে অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আর কি আমরা কথা বলেছি, তো আশা করছি যে যাদের কনফিউশন ছিল, বেশ কিছু কনফিউশন মানুষের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যদি আপনি লাইভটা শুরু থেকে দেখেন। তারপরও যদি আপনাদের অনেক রকমের কোয়েরিজ থাকে, তো সেক্ষেত্রে যদি একটু অফিসে আসেন আমাদের সাথে কথা বলেন, তাহলে আপনাদের আশা করছি কনফিউশনগুলো প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের কিন্তু কানাডার জন্য কোনো রকমের কোনো সার্ভিস চার্জ নেই। যারা আমাদের মাধ্যমে ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করছেন, ফাইল প্রসেস করছেন, তাদের থেকে কিন্তু আমরা কোনো রকমের কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না। তো এইটা কিন্তু আপনার জন্য, যেহেতু ক্যানাডা একটি কস্টলি জায়গা, তো সেখানে একটা বাজেট রাখার প্রয়োজন হয়, এবং আমরা কোনো রকমের সার্ভিস চার্জ ছাড়াই আপনাদের জন্য ফাইল প্রসেস করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের অফিসে এসে আমি যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, শুভই আর কি অলরেডি পড়াশোনা কমপ্লিট করেছেন 2019-এ, তো তারা কিন্তু 2020 চলে এসেছে, এখনও কোথাও অ্যাডমিট হন না। তো তাদের জন্য কিন্তু যেহেতু এখন অ্যাপ্লিকেশন ওপেন আছে, সময় নষ্ট না করে সব কিছু, যদি ইন্টারেস্টেড থাকেন ক্যানাডাতে অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লিকেশন শুরু করে দেওয়া উচিত। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছেন, আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে হোয়াট IELTS স্কোর ইজ রিকোয়ার্ড ফর MBA। MBA তে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, এটা
আপনার অবশ্যই 6.5-এর মতো আইএলটিএস স্কোর থাকতে হবে, কোনো ব্যান্ডে 6-এর নিচে থাকা যাবে না। তবে আপনি এর চাইতে বেশি যদি স্কোর থাকে সেক্ষেত্রে আরও ভালো, আপনি স্কলারশিপ সহই অ্যাপ্লাই করতে পারবেন। আর আইএলটিএস স্কোর যেহেতু এখানে অবশ্যই মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু আইএলটিএসটা একটু হলেও ম্যান্ডেটরি হয়ে যায়, কারণ আপনি আইএলটিএস না করে ইএসএলে গেলে আপনার জন্য অনেকখানি সময়ও চলে যায়। তো যার কারণে আমরা সাজেস্ট করে থাকি যে যারা কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই আইএলটিএসটা করে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য ভালো। মিনিমাম রিকোয়ারমেন্টস 6.5-এর মতো থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো সবার অ্যান্সার দিয়ে দেওয়ার। আর যারা যারা কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন চাইলে আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন আপনাদের একাডেমিক রেজাল্ট, আইএলটিএসের রেজাল্ট এবং বাদ বাকি ইনফরমেশনগুলো দিয়ে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা চাইলে আমাদের হেল্পলাইন নাম্বারগুলো ওপেন আছে, আমাদেরকে কল করে বিভিন্ন ইনফরমেশনের জন্য আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চাইলে সরাসরি অফিসে এসেও কথা বলতে পারেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কানাডাতে হায়ার স্টাডির জন্য যে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো যেগুলো, সেগুলোর কয়েকটা নাম যদি বলতেন। আচ্ছা, যেমন কানাডাতে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সবগুলোই কম বেশি ভালো ইউনিভার্সিটি। তারপরেও আমরা যেগুলো নিয়ে কাজ করছি সেগুলো নিয়ে আমি একটু বলি, যেমন ওয়াটারলু, তারপর থমসন রিভার্স, লরেন্সিয়াল ইউনিভার্সিটি, ম্যানিটোবা, তারপরে হচ্ছে আপনার ব্রক ইউনিভার্সিটি, রেজিনা ইউনিভার্সিটি, এগুলো কিন্তু বেশ ভালো ইউনিভার্সিটি যেখানে স্টুডেন্টরা ভ্যারাইটি সাবজেক্ট পাচ্ছে। আর দেখা যায় যে কানাডাতে অনেক সময় অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্টুডেন্টদের মাথায় থাকে যে যেখানে ফ্যাসিলিটি বেশি পাবে এবং কস্ট কম হবে, এটা অনেক সময় স্টুডেন্টদের আর কি রিকোয়ারমেন্টসের বাছে থাকে। তো আসলে সবার আগে যেই ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করছে আপনার রিকোয়ারমেন্টস বুঝে দেন আমরা ইউনিভার্সিটি আর কি সাজেস্ট করছি আপনার জন্য। এই ইউনিভার্সিটিতে আপনার রিকোয়ারমেন্টস ওয়াইজ, আপনার সাবজেক্ট ওয়াইজ, বা আপনি যেই রকমের ফ্যাসিলিটিস চাচ্ছেন, যে কস্টটা আপনি বের করতে পারবেন, সেভাবে আপনি এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তো বেশ কিছু ইউনিভার্সিটি যেগুলো আমাদের অ্যাফিলিয়েট আছে সেখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি। আর স্টুডেন্টদের যদি কোনো চয়েস থেকে থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও কিন্তু যদি আপনার সাবজেক্ট আর রিকোয়ারমেন্টস ম্যাচ হয় সেখানেও আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। আচ্ছা, অ্যাপ্লাই করার পরে প্রসেসিং টাইমটা আসলে কতটুকু টাইম লাগে বা কীরকম টাইম লাগে? আচ্ছা, অনেক সময় বেসিক্যালি অ্যাপ্লাই করার পরে আপনার যদি সব ডকুমেন্টস ফুললি ফিল আপ করা পসিবল হয় তো তারপরে আপনার 2 থেকে 3 সপ্তাহের মতো লাগবে অফার লেটার্স আসতে। তারপরেও অনেক সময় কিছু ইউনিভার্সিটি একটু সময় লাগায়, বিভিন্ন প্রবলেমের কারণে হতে পারে। আপনার ইউনিভার্সিটির কোনো হলিডেজ যদি থাকে, বা আপনার ডকুমেন্টস যদি কোনো ভেরিফিকেশনে আটকে থাকে, বা অনেক সময় দেখা যায় যে ইকোনমিক্যাল যে কোনো প্রবলেমের কারণেও কিছু সময় কিছু ফাইলসের জন্য ডিলে হতে পারে। এটা ডিপেন্ড করছে, বাট হ্যাঁ আপনার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নর্মালি চলে আসে। আচ্ছা, যারা যারা লাইভটা দেখছেন আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমরা আর কিছুক্ষণ আর কি ওয়েট করি, যদি কোনো কমেন্ট আসে সেক্ষেত্রে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর আমাদের হটলাইন নাম্বারগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে, আমাদের অফিসের অ্যাড্রেসও ফেসবুক পেজে দেওয়া আছে। যারা আমাদের সাথে সরাসরি এসে কথা বলতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসে আমাদের নাম্বারগুলোতে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিস শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওপেন আছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কানাডাতে অ্যাডমিশন অলরেডি ওপেন আছে, আর যে সকল স্টুডেন্টরা এসএসসি কমপ্লিট করেছেন বা ও লেভেল কমপ্লিট করেছেন বা এইচএসসি বা এ লেভেলও কমপ্লিট করেছেন, কিন্তু কোনো কারণে আপনাদের সাবজেক্ট বা যে মার্কস এসেছে সেটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি না, বা আপনার আইএলটিএস এর রেজাল্ট ম্যাচ করছে না, তো সেক্ষেত্রে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। কানাডাতে কলেজিয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করার সুযোগ আছে। কানাডাতে কলেজিয়েট প্রোগ্রামে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার আইএলটিএস লাগছে 5.5 এর মতো, এবং যারা কলেজিয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন আপনাদের এজ যদি আন্ডার 18 হয়ে থাকে সেক্ষেত্রেও কোনো রকমের কোনো সমস্যা হবে না। ইউনিভার্সিটি থেকে হোমস্টেরও সুযোগ পাচ্ছেন আপনারা, যার কারণে লোকাল গার্ডিয়ান যদি আপনার ক্যানাডাতে না থাকে সেক্ষেত্রেও খুব বেশি একটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে না।
তো যারা হচ্ছে ক্যানাডাতে রেজাল্ট ভালো আছে তারা তো সরাসরি মেইন কোর্সেই অ্যাপ্লাই করতে পারছেন, আর যাদের একটু রেজাল্ট খারাপ আছে বা কোনো কারণে আপনার পছন্দের সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারেননি, তো তারাও কিন্তু বা কোনো রকমের আইএলটিএস গ্যাপ বা কোনো স্টাডি গ্যাপ আছে, যে কোনো কিছু থাকলেও কিন্তু তাদের জন্য অপশনস রয়েছে। তো বেটার হয় আপনারা যদি আসেন এবং আপনাদের সব প্রবলেমগুলো নিয়ে আমাদের সাথে ক্লিয়ারলি কথা বলেন, তো আমরা আপনাদের সব কিছু রিকোয়ারমেন্টস বুঝে একটা সঠিক সাজেশন দিতে পারবো। আচ্ছা, যেহেতু আজকে আর কোনো কমেন্ট আসছে না, আমি লাইভটা এখানেই শেষ করছি। আর যেহেতু আমাদের লাইভে আসতে একটু দেরি হয়েছে, একবার অন করার পরও লাইভটাকে আমরা কমপ্লিট না করে মাঝে বন্ধ করে দিতে হয়েছে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য, তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আশা করছি সবাই ভালো থাকবেন। কারো কোনো কোয়ারিজ থাকলে আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন, আমাদের হেল্পলাইন নাম্বারগুলোতে কল করেও আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের থেকে সাজেশন নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।